শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। বিশ্ববাজারে কিছুটা কমে ব্যারেল প্রতি তেলের দাম $94। দেশে কাটছেই না সংকট, ডিপো থেকে পাম্পে তেল না আসায় দীর্ঘ হচ্ছে গ্রাহকদের অপেক্ষা। রাত 12টা বাজে ঘুরে গেছি, পাই নাই 300 জনের পিছনে এখনো। রাত 9টা দিয়ে ধর্ণা দিয়ে আসি, এখন যদি বিএফি গাড়ি ফার্স্ট টাইমে নেয় তাহলে এটা তো হবে না। রাতের 9টার সময় আসছি, এই প্রায় 13-14 ঘন্টা খানেই আসছিলাম। হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও বরিশালে আরো 3 শিশুর মৃত্যু। সিলেটে বাড়ছে রোগী, 9 দিনে মারা যাওয়া 5 শিশুর বয়সে 1-এর নিচে। নতুন ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে কিনা পরীক্ষার দাবি। কাল রাত থেকে শুরু হজ ফ্লাইট। বেসরকারি উদ্যোগে সৌদি যাওয়া মুসল্লিরা দেশেই পাচ্ছেন নুসুক কার্ড। সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীরা পাবেন মক্কা পৌঁছে। হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং আমাদের সর্বশেষ যে ছোটখাটো ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে আমরা মেরামত করছি। বাজেটে চমক দেখাতে চায় সরকার, কর আদায় আসছে নতুন কৌশল। বাড়তি খরচের চাপ সামাল দেয়াই বড় চ্যালেঞ্জ বলছে সিপিডি। প্রথম কাজ হচ্ছে যে অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড়ানো এবং চাকাটা শুরু করা। সরকার যেভাবে ঋণ করবার উদ্যোগ নিচ্ছেন তাতে করে বেসরকারি খাতের জন্য ব্যাংক ব্যবস্থায় পর্যাপ্ত ঋণ থাকার সুযোগ কম। আজ লেবানন ও ইসরায়েলের মুখোমুখি বৈঠক হওয়ার কথা। ইরানের সাথে সমঝোতা ছাড়া আঞ্চলিক সংঘাত থামানো অসম্ভব, দমানো যাবে না হিজবুল্লাহকেও। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশের নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে হোয়াইট হাউসের ইতিবাচক মনোভাবে বিশ্ববাজারে আরও কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার 0.5% কমেছে দাম। ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $94.49। যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম কমেছে 0.8%, দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $90 উপরে। শেয়ার বাজারেও পড়েছে ইতিবাচক প্রভাব। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, তাইওয়ানে ঊর্ধ্বমুখী সূচক দেখা যাচ্ছে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিয়ে সংকট কাটছে না। ঢাকার বিভিন্ন এলাকায় ভোর থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। অনেকেই জানালেন গতরাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি তারা, তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করছেন, আবার তাতেও নিশ্চয়তা মিলছে না। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। যান চালকদের অভিযোগ, সকাল হলেই ভিআইপি সিরিয়াল নামে আলাদা একটি লাইন তৈরি হয়, এতে করে সাধারণ মানুষ বঞ্চিত হন। তবে পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তারা তুলেছেন। পাশাপাশি কোথায়, কখন, কতটুকু তেল সরবরাহ করা হচ্ছে এ সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আজকে ভোর 4টা থেকে চেষ্টা করতেছি তেল নেওয়ার জন্য। অলরেডি 2টা পাম্পে দাঁড়াইছি, সেখানে সিরিয়াল যখন আমার শেষের দিকে আসে সেই মুহূর্তে তেল শেষ। তারপর আরেকটা পাম্পে আসছি, মানে রং সাইড দিয়ে এসে ঢুকে আর আমরা বসে থাকি 5 ঘন্টা। আমাদের তো রাত্রে সিরিয়াল দেওয়া পসিবল না, আবার সকালে আসলে সিরিয়াল, আগে তো এখানে একটু সিরিয়াল ছাড়া দিত, এখন আমাদেরও সিরিয়াল ধরতে হয়। তেলের সংকট না থাকে তাহলে আমাদের সরবরাহটা বৃদ্ধি করা হোক, আমরা যেন পাবলিককে যারা আমাদের গ্রাহক তাদেরকে সন্তুষ্ট করতে পারি। ঢাকা এবং ঢাকার বাইরের ফিলিং স্টেশনের কি চিত্র সেটি দেখবার চেষ্টা করব। সহকর্মীরা অপেক্ষা করছেন। শুরুতেই যাচ্ছি রাজধানীর আসাদ গেট এলাকায়, সহকর্মী সুমাইয়া ঐশীকে দেখতে পাচ্ছি। ঐশী, আপনি এখন যে ফিলিং স্টেশনের সামনে আছেন সেখানকার চিত্রই দেখতে চাচ্ছি মূলত, কারণ গত কয়েকদিন যাবৎ যেই সংকট, বেশিরভাগ যারা আসছেন তেল সংগ্রহ করতে রাত থেকে 13-14 ঘন্টা সিরিয়াল দিয়ে অপেক্ষা করছেন, কিন্তু কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না। পাম্প মালিক কিংবা কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে কি বলছেন?
বৃষ্টি, আপনি শুরুতে যে কথাটি বললেন যে প্রায় 12-14 ঘন্টা অপেক্ষা করে তেল পাচ্ছে না, তার বাস্তব চিত্র দেখাই। আমার পেছনে যে গাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো গতকাল রাতে সিরিয়ালে ছিল। বেশিরভাগ ক্ষেত্রে সেই গাড়িগুলো যখনই নজেলের কাছ পর্যন্ত এসেছে রাতে, তখনই তারা জানতে পারে যে তেল শেষ হয়ে গেছে এবং এই তেল দেয়া হবে আজকে সন্ধ্যা 6টায়। ফলে সেই অনুযায়ী প্রায় 12 থেকে 14 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এইভাবেই। এবং আমরা দেখছিলাম যে অনেক চালক প্রায় অসুস্থ হয়ে গিয়েছেন, অনেক চালক এই প্রচণ্ড গরমের মধ্যে গাড়িতে বসে আছেন। অনেকের গত ঘন্টায় একটি পাম্পে গিয়েছিলাম আমরা কল্যাণপুরের, সেখানে আমরা দেখেছিলাম যে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত প্রায় 24 ঘন্টা সেই গাড়ি তেল পাম্পে দাঁড়িয়েছিল, কারণ সেই গাড়িটি তার বাড়ি পর্যন্ত যাওয়ার মতো তেল সেই গাড়িতে ছিল না। ফলে এই যে সংকট, এইটি কিন্তু ক্রমান্বয়ে দীর্ঘায়িত হচ্ছে। আমরা কয়েকটি পাম্পের মালিক বা ম্যানেজারের সঙ্গেও কথা বলেছি, তারা মূলত বলছেন যে স্বাভাবিক সময়ে যেই চাহিদা থাকে তেলের, সে তুলনায় এই সংকটের সময় প্যানিক বাইংয়ের কারণে চাহিদা প্রায় 2-3 গুণ বেড়ে গিয়েছে এবং সেই তুলনায় স্বাভাবিক সময় তাদের পাম্পে যে পরিমাণ তেলের চাহিদা থাকে তার তুলনায় প্রায় 1/3 তেল কম দেওয়া হচ্ছে। ফলে এই যে অত্যাধিক চাহিদা বেড়ে যাওয়া এবং স্বাভাবিকের তুলনায় সরবরাহ কমিয়ে দেওয়া, এই দুটির বিশাল অঙ্কের যে অসামঞ্জস্যতা, এই অসামঞ্জস্যতার কারণেই এই বিশাল জট তৈরি হচ্ছে এবং এর ফলে আসলে খুব দ্রুত তেলও শেষ হয়ে যাচ্ছে পাম্পগুলো থেকে এবং লাইনও প্রায় দীর্ঘায়িত হচ্ছে। কয়েকজন চালকের সঙ্গে আমরা কথা বলছিলাম যারা আসলে রাইড শেয়ার করেন, তারাও জানাচ্ছিলেন আমাদের তাদের ভোগান্তির কথা। প্রায় একটি পুরো দিন নষ্ট হয়ে যায়, কর্মঘণ্টা নষ্ট হয়ে যায় এই তেল নেয়ার পেছনে এবং এর কারণে যারা রাইড শেয়ার করেন এবং এই রাইড শেয়ারের মাধ্যমে যারা রুটি রোজগার করেন তারা কিন্তু চরম বিপদে পড়ছেন, কারণ তারা কিন্তু বলছেন যে এইটির কারণে আসলে তাদের কর্মঘণ্টা তো নষ্ট হয়ই, একই সঙ্গে তাদের শারীরিক একটি কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। সবাই বলছেন খুব দ্রুত যাতে সমস্যাটির একটি সমাধান হয়, আসলে সেদিকেই সবাই তাকিয়ে আছে। ধন্যবাদ ঐশী, আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। এ পর্যায়ে আমরা ঢাকার বাইরে যাব, রাজবাড়ীতে সহকর্মী রুবেলুর রহমান অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। রুবেল, আমরা তো রাজধানীর চিত্র দেখছিলাম, যেহেতু এখানে পরিবহনের চাপও বেশি এবং যেই সংকট জ্বালানির, সেই সংকট আরও বেশি প্রকট, কিন্তু রাজধানীর বাইরে বিশেষ করে জেলা শহরগুলোতে খুব বেশি পরিবহনের চাপ নেই, তারপরও দেখা যাচ্ছে যে সিরিয়াল দিতে হচ্ছে বা ফিলিং স্টেশনে এসে কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছে না। এর কারণ কি? বৃষ্টি, আসলে সারা দেশের মতো কিন্তু রাজবাড়ীতে তীব্র তেলের সংকট রয়েছে। আমরা দেখছি গত প্রায় 2 মাস যাবত এই যে তীব্র তেলের সংকট, সেটি কিন্তু যতদিন যাচ্ছে তত এই সংকট আরো প্রকট হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী জেলা শহরের যে পৌর এলাকার যে কাজী ফিলিং স্টেশন, সেই কাজী ফিলিং স্টেশনে। এখানে আমরা সকাল থেকে এসে দেখেছি কিন্তু ভোর 4:30-5টা থেকে কিন্তু এই পাম্পে তেল আসার খবরে কিন্তু যানবাহনের যারা চালক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, কৃষক রয়েছেন, বাইকাররা রয়েছেন, সব ধরনের কিন্তু মানুষের যে লম্বা সিরিয়াল সেটি কিন্তু আমরা দেখেছি এবং তারা অভিযোগ করেছেন ঘন্টার পর ঘন্টায় তীব্র রোদে তীব্র গরমে তারা এই সড়কে থেকে কিন্তু তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কিন্তু শেষ নেই এবং কাঙ্ক্ষিত যে তাদের চাহিদা অনুযায়ী যে তেল, সেই তেলটাও কিন্তু তারা পাচ্ছেন না, যেখানে তাদের কর্মঘণ্টা দিনে প্রায় অর্ধেক সময় এখানে শেষ হয়ে যাচ্ছে। তো আমরা যদি ক্যামেরার সাহায্যে দেখাই তাহলে অবশ্যই দেখবেন যে যানবাহনের যে লম্বা সিরিয়াল সেটি কিন্তু এর মাধ্যমে দেখা যাচ্ছে এবং যারা চালকরা রয়েছেন তারা অভিযোগ করছেন গতকাল কিন্তু রাজবাড়ী যে জেলা শহর পুরো জেলাতে 10টি ফিলিং স্টেশন ছিল, 10টি ফিলিং স্টেশনে কোনো ফিলিং স্টেশনে কিন্তু তেল পাওয়া যায়নি। আজকে সকাল থেকে শুধুমাত্র রাজবাড়ী শহরের যে কাজী ফিলিং স্টেশনে এটি তেল সরবরাহ করা হচ্ছে, যার খবরে কিন্তু ভোর রাত থেকে এই পাম্পে বাইকাররা সহ যানবাহনের চালকরা ভিড় করছেন এবং তারা দীর্ঘক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিচ্ছেন এবং তাদের যে চাহিদা সে অনুযায়ী তেল পাচ্ছে না, যার কারণে তাদের যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং তাদের যে দৈনন্দিন কাজ সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছেন তারা বিগত সময়ের চেয়ে বেশি তেল পাচ্ছেন, কিন্তু তারপর হচ্ছে গ্রাহকদের চাহিদা মেটাতে পারছেন না, কারণ তাদের অতিরিক্ত তেল নেওয়ার কারণে। অতিরিক্ত তেল নেওয়ার কারণে এই সংকট। ধন্যবাদ, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে রুবেল। রাশিয়ার তেল বিক্রিতে নিষেধাজ্ঞার উপর দেয়া ছাড়ের মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে রাশিয়া ও ইরানের তেল কেনার ক্ষেত্রে ভারত সহ কিছু দেশকে 30 দিনের ছাড় দেয় ওয়াশিংটন। গত 11 মার্চ মার্কিন রাজস্ব দফতর জানায় ভারতের রিফাইনারিগুলো রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল কিনতে পারবে। কয়েকদিন পরে ইরানের তেল কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে এবং রাশিয়া থেকে তেল কেনার মেয়াদ ছিল গত 11 এপ্রিল পর্যন্ত আর ইরানের তেল কেনার মেয়াদ ছিল 19 এপ্রিল পর্যন্ত। তবে এই ছাড়ের মেয়াদ আর বাড়াবে না যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা ছাড়ের
প্রধান সুবিধাভোগী ছিল ভারত। ফলে আরও বাড়তে পারে জ্বালানি তেলের সংকট। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীতে 2, বরিশালে 1 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় এই রোগের উপসর্গ নিয়ে 11 জন ভর্তি হয়। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 29 জন। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 65 জনের মৃত্যু হলো। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর, খুলনা বিভাগেও হামে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বিভিন্ন জেলার সদর হাসপাতালে শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে করে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। সোমবার 20 এপ্রিল থেকে সারা দেশে এই কর্মসূচি শুরু হবে। হাম হয়েছিল আর জ্বর, নিউমোনিয়া। এই যে চিকিৎসা চলছে, গ্যাস দেওয়া হচ্ছে। ওর গা হাত পা চুলকায়, ঘুম আসে না, রাত্রে ঠিক মতন খায় না, এইসবই আর সমস্যা এখন। একটা করে ইনজেকশন কিনতে হচ্ছে 600 টাকা করে দাম। একটা করে ইনজেকশন আমার একদিন করে যাচ্ছে, এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। রাজশাহীতে সহকর্মী তারেক মাহমুদ আমাদের জন্য অপেক্ষা করছেন। তারেক, আজও উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হলো, মাত্রই দর্শকদের জানালাম সেই খবর। এবং প্রতিদিনই দেখা যাচ্ছে হামের উপসর্গ নিয়ে কেউ না কেউ মারা যাচ্ছে এবং ভর্তি হচ্ছে যারা, সেই সংখ্যাও অনেক। চিকিৎসকরা কি বলছেন, আসলে তারা চিকিৎসা সেবা কিভাবে দিচ্ছেন? দৃষ্টি প্রথমে বলে রাখি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের যে আইসোলেশন ওয়ার্ড সহ সেই চিকিৎসা সেবার যে সার্বিক কার্যক্রম সেটা আগের থেকে অনেকটা উন্নতকরণ এবং বাড়ানো হচ্ছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের যে আইসোলেশন ওয়ার্ড থেকে শুরু করে 10 নম্বর 24 নম্বর ওয়ার্ডটি রয়েছে, সেখানে কিন্তু রোগীরা ভর্তি রয়েছেন। এছাড়াও যারা গুরুতর রোগী তাদের আইসিইউতে কিন্তু ভর্তি করা হয়েছে। এবং 2 জন রোগী আজকে মারা গিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, 1 জন, এবং রাজশাহী নগরের যে রয়্যাল হাসপাতালে। চিকিৎসকরা যেমনটি বলছেন যে এখন পর্যন্ত এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসিইউ সেবা সেটি 12 শয্যা থেকে এখন 18 শয্যা বাড়ানো হয়েছে। এবং এই চিকিৎসা কার্যক্রম সার্বিকভাবে তারা চেষ্টা করছেন। তবে ঔষধসহ কিছু যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো কিছুটা সংকট রয়েছে, চিকিৎসকরা তেমনটি কিন্তু জানিয়েছেন। এ বাদে আমি যতটুকু জানতে পেরেছি যে আজকে মোট 11 জন কিন্তু হামের সাসপেক্টেড রোগী ভর্তি হয়েছে এবং 29 জন রোগী তারা বাড়ি ফিরেছেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড 10 এবং 24 নম্বর ওয়ার্ডে সব মিলিয়ে 145 জন রোগী ভর্তি রয়েছে। এই মৌসুমে 613 জন রোগী কিন্তু চিকিৎসা নিয়েছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 51 জন শিশুর হামের যে উপসর্গ সেটি নিয়ে মৃত্যু হয়েছে। চিকিৎসকরা যেমনটি জানাচ্ছেন যে আইসিইউতে যারা ভর্তি থাকছেন তাদের অনেকের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ঔষধ সেগুলো কিন্তু কাজে দিচ্ছে না। সেক্ষেত্রে আসলে এটি হামের যে নতুন অন্য কোনো ভ্যারিয়েন্ট কিনা সে বিষয়েও আসলে তারা সেটা নিয়ে সন্দিহান। তারা যেমনটি বলছেন যে এটি নিয়ে কিন্তু গুরুতরভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও গুরুত্ব দিয়ে কিন্তু বিষয়টি দেখতে হবে, কারণ অন্য কোনো ভ্যারিয়েন্ট যদি থাকে সে বিষয়টি নিয়ে। এবং প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা ভর্তি হচ্ছে রোগীরা এবং প্রতিদিনই কিন্তু আমি দেখতে পাচ্ছি গতকাল আজকে কিন্তু রোগীর যে মৃত্যুর বিষয়টি, এর আগে কিন্তু মৃত্যুর সংখ্যা কম থাকলে গত কয়েকদিন থেকে কিন্তু মৃত্যুর সংখ্যা আরো বাড়ছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে তারেক। আমরা এই পর্যায়ে ঢাকায় ফিরতে চাই। ইতোমধ্যে আরেকজন সহকর্মী তানফির মৌসুম যুক্ত হয়েছেন আমাদের সাথে। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে তিনি আছেন। আমরা দেখলাম তানফির যে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যে সকল হাম আক্রান্ত রোগী আছেন তাদেরকে এই হাসপাতালেই পাঠানো হচ্ছে। সেই হিসেবে এখানে যে শয্যা সংখ্যা আছে সেটি চাহিদার তুলনায় অপ্রতুল কিনা, কিংবা যারা আসছেন চিকিৎসা নিতে তারা ঠিকঠাক মতো চিকিৎসা পাচ্ছে কিনা একটু বিস্তারিত করে জানাবেন। না, চাহিদার তুলনায় বৃষ্টি অপ্রতুল নয় এবং কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ বা হিমশিম খাচ্ছেন সেটিও বলা যাচ্ছে না। তবে সবাই কিন্তু এখন যেহেতু জেনে গেছে যে এই ডিএনসিসি হাসপাতালে হামের চিকিৎসা হচ্ছে, সেহেতু এখানে আমরা দেখেছি যে সবাই আসলে এটি জেনে যাওয়ার পর, সবাই এই বিষয়ে অবগত হয়ে যাওয়ার পর সবাই কিন্তু এই হাসপাতালটিতেই প্রেফার করছেন। অনেক সময় আগে যেটা দেখা যেত, আমরা এখানকার চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলেছেন যে আগে শিশু হাসপাতাল বা অন্যান্য হাসপাতাল থেকে রেফার করা হলে সেখান থেকে আসলে রোগীরা চলে আসতেন এই হাসপাতালে, কিন্তু এখন আর অন্য কোনো হাসপাতালে না গিয়ে অনেকেই
আছেন, অনেক রোগী যারা সরাসরি এই হাসপাতালে চলে আসছেন এবং সে অনুযায়ী আমরা দেখেছি যে আসলে ধীরে ধীরে কিন্তু এখানে রোগীর সংখ্যা বাড়ছে এবং এই যে রোগীর সংখ্যা যে বাড়ছে এটাকে চিকিৎসকরা বলছেন যে না, রোগীর সংখ্যা বাড়লেও আসলে এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আতঙ্কিত হওয়ার কারণ নেই এজন্যই যে যেহেতু সারা দেশ থেকে আসছে সেহেতু এইখানে একটু রোগীর চাপটি বেশি পড়ছে, তবে সেটিকে আসলে হামের যে সামগ্রিক চিত্র তার সাথে তুলনা করা যায় না তেমনটি তারা দাবি করছেন। একদিকে তো সেটি রয়েছে, আবার আরেক দিকে হচ্ছে যে এই যে হামের যে সংক্রমণ বা হামের যে উপসর্গ সেগুলো নিয়েও আসছে, এই উপসর্গ নিয়েও আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, বিভিন্ন ধরনের দ্বিধা দ্বন্দ্ব সংশয় আছে এবং অনেকে বলছেন যে হাম আসলে একবার হলে পরবর্তীতে আর হয় না, সেখানে ইমিউনিটির একটি ব্যাপার রয়েছে এবং তারা বলছেন যে যারা আসলে হামে আক্রান্ত হয়ে যাচ্ছেন, যারা হামে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য আসলে সম্পূর্ণরূপে বাসায় থাকা, যাতে এই রোগটি যাতে আর অন্য কোথাও সংক্রমিত না হয় এজন্য বাসায় অবস্থানের জন্যই আক্রান্তদের পরিবারকে নির্দেশ দিচ্ছে চিকিৎসকরা। বৃষ্টি, ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে তানফির। সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। গেল 9 দিনে 5 শিশু মারা গেছে, যাদের সবার বয়স 1 বছরের কম। ভর্তি রোগীদের শারীরিক জটিলতা পর্যবেক্ষণ করে হামের নতুন ধরন ছড়াচ্ছে কিনা তা গবেষণার দাবি সংশ্লিষ্টদের। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউর সামনে অভিভাবকদের অপেক্ষার এমন হৃদয় বিদারক চিত্র এখন প্রতিদিনের। শুরুতে সিলেটে হামের প্রভাব কম থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। প্রাথমিকভাবে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অবশ্য যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের পাঠানো হয় এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে। প্রথম দিকে 5টি শয্যা হাম রোগীদের জন্য বরাদ্দ থাকলেও রোগীর চাপে 1 সপ্তাহের মধ্যে তা 10 শয্যায় উন্নীত করা হয়। সেখানেই মারা যায় 5 শিশু। ঠান্ডা লাগিয়ে গেছিল, নেমে হয়ে গেছিল, পরে অনেক হাম হয়ে গেছে বলে বমি করছে, বমি করে জ্বর, এমন জ্বর আইছে মানে খোল্লা ফেলাইছে। বাদে আমরা তাড়াতাড়ি করে আবার উসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করছি। রোগীগুলো বেশি খারাপ, যাদের হচ্ছে আইসিইউ সাপোর্ট লাগে তাদেরকে আমরা উসমানী মেডিকেলে মানে হচ্ছে হাম আইসিইউ এখানে আমরা রাখছি। তো ইনিশিয়ালি আমাদের এটা 5 বেড দিয়ে শুরু হয়, কিন্তু দেখা যায় যে প্রথমে 1-2 দিনে আমাদের বেড প্রায় ফিল আপ হয়ে যায়। মেজাসের সাথে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে নিউমোনিয়া বা যেটা আমরা ব্রঙ্কো নিউমোনিয়া বলি, নিউমোনিয়া আসতেছে এবং সাথে তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস, হার্ট ফেইলিওর, এই কমপ্লিকেশনগুলো আমরা বেশি পাচ্ছি আর কি। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন যাদের হামের উপসর্গ দেখা যাচ্ছে তাদের মধ্যে অন্যান্য শারীরিক জটিলতাও প্রকট। তাই দেশে হামের নতুন কোনো ধরন ছড়িয়েছে কিনা তা নিয়ে গবেষণা প্রয়োজন। আমাদের চিকিৎসকরা আছেন তারা ক্লিনিক্যাল বেসড মানে এভিডেন্স বেসড যে চিকিৎসা ব্যবস্থা ওইভাবে চালিয়ে যাচ্ছি, কারণ যে কোনো একটা প্রাদুর্ভাব বা ঊর্ধ্বগতি যেটাই বলি ওই সময় রেসপন্স ফাস্ট, আমরা যেটা বলি যে মানে রোগের থেকে 1 পা সামনে আগায় থাকতে হবে। চলতি বছর সিলেটে এ পর্যন্ত 45 জনের হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন 107 জন। তবে সিলেটে হামের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রোগ নির্ণয়ে পুরোপুরি ঢাকার উপর নির্ভর করতে হচ্ছে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। শুক্রবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ এবং এটিকে সামনে রেখে প্রেস কনফারেন্স করছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রশ্নোত্তর পর্ব চলছে, এখন সরাসরি যাচ্ছি। কনফিডেন্ট ছিলাম, বাট ওয়ার্ল্ড কাপে যে আমরা ভালো করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। সরি শোনা যাচ্ছে না ভাই, একটু প্লিজ একটু জোরে বলবেন, কাছে এসে বললে ভালো হয়। দেখেন, ছোট করে দেখার কোনো কিছুই নেই। প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমাদের প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমরা চেষ্টা করব অবশ্যই, যেহেতু ওরা টিম এসেছে, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের রেজাল্ট করার জন্য এবং আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অ্যাচিভমেন্ট হবে, যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে আর আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সিরিজটা। আমি তো উত্তর দিয়ে দিলাম মাত্র। আপনারা লাস্ট সিরিজে আপনি মানে সেম একাদশে খেলেছেন 3টা ম্যাচে, এবং সেই একাদশ খেলানোর পর বলেছিলেন যে
পর্যাপ্ত যদি খেলেছেন সাইবার সেফটি করেছেন তারপর আপনারা তাকে তার প্রতি একই সঙ্গে যারা বাইরে আছে তাদেরও তো আপনার একটা বড় বিষয় যেগুলো বিশ্বকাপ আসলে খুবই সিকিউরিটি সেটার জন্য নির্বাচন করা হয়। এই সেদিনকে আপনারা সেই ব্যালেন্সটা করতে চান কিনা পর্যাপ্ত সুযোগ দেওয়া আবার মানে যারা বাইরে আছেন তাদেরকেও একটু দেখতে এই দুটো জিনিস আপনারা কিভাবে ব্যালেন্স করবেন? প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পাবে, কারণ আমাদের কিন্তু একটা সিরিজ না, বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। সো প্রত্যেকটা প্লেয়ারই আমি বিশ্বাস করি আজ ক্যাপ্টেন হিসাবে যে প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পাবে তার তার জায়গা থেকে। ছিলাম মিরপুরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের প্রেস কনফারেন্সে এবং এ পর্যায়ে আমরা যাচ্ছি 11 দলীয় ঐক্যে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে। সেখানে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমস্ত জেলার 11 দলের যৌথ সহযোগিতা এবং ব্যবস্থাপনায় বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সদরগুলোতে এই 2 মের পর থেকে। সেই শিডিউলটা আমাদের লিয়াজো কমিটি অবিলম্বেই বসবেন এবং তার সুনির্দিষ্ট তারিখগুলো ওনারা ঘোষণা করবেন। 12টি সিটি কর্পোরেশন এবং বিভাগীয় সদর মিলে এই বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 11 দলের প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা এই বিভাগীয় শহরের এই সমাবেশগুলোতে ইনশাল্লাহ উপস্থিত থাকবেন। এটা হচ্ছে 2 মের পর থেকে আমাদের লিয়াজো কমিটি একটা শিডিউল তৈরি করবেন, নির্দিষ্ট দিনক্ষণ কোন দিনে কোন সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরে হবে এই দিনক্ষণ লিয়াজো কমিটি অচিরেই দেশবাসীর কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে ঘোষণা করবেন এবং এইগুলো শেষ হওয়ার পর এটা শিডিউল আপনারা জানতে পারবেন দিনক্ষণ। তারপর পরিকল্পনা নেওয়া হয়েছে যে এই রাউন্ড করে আসার পরে রাজধানীতে 11 দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করবে। আমি আশা করি আপনাদের কাছে আমাদের আজকের 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের সর্বসম্মত চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করতে পেরেছি। যদি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন পরেই শুরু হচ্ছে হজ যাত্রা। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে। হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাচ্ছেন 78,500 যাত্রী। এরই মধ্যে সৌদি পৌঁছেছে 171 জনের মেডিকেল টিম। প্রত্যেক হজ যাত্রীর জন্যই নুসুক কার্ড বাধ্যতামূলক, যেই ডিজিটাল আইডেন্টিফিকেশনে সৌদি আরবের সব সেবা পাবেন হজ যাত্রীরা। প্রথমবার বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রত্যেক হজ যাত্রী সেই কার্ড দেশেই পাচ্ছেন, তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা নুসুক কার্ড পাবেন মক্কায় পৌঁছে। আগামীকাল রাত 12:30টায় আমার ফ্লাইট, বাংলাদেশ বিমান ফার্স্ট ফ্লাইটে আল্লাহ রহমতে আল্লাহ যদি কবুল করে আমরা ফার্স্ট ফ্লাইটে যাবো আর কি। 11 তারিখেই পাসপোর্ট, ভিসা, টিকিট সব বন্টন হয়ে গেছে, সব আইডি কার্ড সব দেওয়া হয়েছে। একমাত্র নুসুক কার্ডটা দেওয়া হবে সৌদি আরবে হোটেলের লবিতে। এই মুহূর্ত পর্যন্ত সরকারি বেসরকারি সকল হজ যাত্রীর যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমরা আশাবাদী এবছর আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। আমাদের একটি সুন্দর হজ ব্যবস্থাপনা আমরা জাতিকে উপহার দিতে পারবো। আমরা আশা করি আমাদের সম্মানিত হজ যাত্রীগণ নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে 2026 সালে হজ পালন করতে পারবেন ইনশাআল্লাহ। নুসুক কার্ড হচ্ছে আসলে হজের সৌদি সরকারের অনুমতিপত্র। নুসুক কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্ড, যেই কার্ড স্যার আসলে কিন্তু সৌদি আরবে আপনি হজ সংশ্লিষ্ট কোনো এরিয়াতে আপনি যেতে পারবেন না। ইতিপূর্বে কখনোই নুসুক কার্ড বিতরণ করা হয়নি। এবছরে একটি মাত্র কোম্পানি বাংলাদেশে এসে নুসুক কার্ড বিতরণ করেছেন, আর অন্য সকল কোম্পানি আসলে সৌদি আরবে আমাদের হজ যাত্রীগণ পৌঁছার পর তাদেরকে নুসুক কার্ড সরবরাহ করবে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সহকর্মী আল আমিন হক অহন আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। অহন, হজ ফ্লাইট নিয়ে কর্তৃপক্ষের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? আর একদিন পরেই যেহেতু হজের ফ্লাইট, এবছর নতুন কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাও জানতে চাই।
নতুন পদক্ষেপ অনেকে আছে, বিশেষ করে এবার হজযাত্রীদের জন্য একটি অ্যাপস আছে, যে অ্যাপসটি হজযাত্রীরা তাদের ফোনে ইনস্টল করে এটি যদি অন রাখেন ইন্টারনেটের মাধ্যমে তার স্বজনরা বাংলাদেশে থেকে কোথায় আছে এক্স্যাক্ট সেটি তারা দেখতে পারেন, কী অবস্থায় আছেন। এটি যেমন নতুন পদক্ষেপ। একই সঙ্গে এখানে এখনও হজযাত্রীরা, বিশেষ করে দূরের হজযাত্রীরা যারা আছেন, আগামীকাল 419 জন যাত্রী নিয়ে যে প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করবে, সেই সব যাত্রীরা দূরে যারা আছেন তারা আসছেন এবং তাদেরকে রিসিভ করার জন্য আমরা দেখছিলাম বেশ এখানকার ব্যবস্থাপনা এখন পর্যন্ত বেশ শৃঙ্খল। এবং আগামীকাল রাত 12:20 প্রথম যে ফ্লাইটটি আছে সেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তিনি তার আগে, উদ্বোধনের আগে ঠিক এখানে আসবেন। এবং যেহেতু এখানে আসবেন, যে কারণে নানান যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি সব কিছুই কিন্তু বাড়ানো হয়েছে। আর পরিচালক বলছিলেন যে অন্যান্য বারের চেয়ে এখানে যে সমস্যাগুলো ছিল গেল কয়েক বছর ধরে সেগুলো সমাধান করার চেষ্টা করা হয়েছে। যেমন ওয়াশরুম ব্যবহারের যে বিষয়গুলো ছিল, নোংরা ছিল, পরিচ্ছন্নতার অভিযান এবার বেশ জোরে সোরে করা হচ্ছে। এবং হজযাত্রীরা সে কথাই বলছিলেন যে ব্যবস্থাপনায় যেন কোনো ত্রুটি না হয়। বিশেষ করে আমরা দেখি যে অনেক সময় অর্থ নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত হজযাত্রা ভিসা জটিলতায় যেতে পারে না। এবার নিশ্চয়ই সেই জটিলতা থাকবে না, সেইগুলো হাব কর্তৃপক্ষ সে আশ্বাস দিয়েছেন। এখন দেখা যায় কতটা স্বস্তির হয় হাজিদের হজযাত্রা। নিশ্চয়ই তাই। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। অহন, আসছে বাজেটে বেশ কিছু চমক রাখতে চায় নতুন সরকার। দুর্নীতি কমিয়ে অর্থনীতিতে আস্থা ফেরানো মূল লক্ষ্য। কর আদায় আসবে একাধিক নতুন কৌশল। সব নাগরিককে আনা হবে ব্যাংক অ্যাকাউন্টের আওতায়। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানালেন 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবার চেষ্টা চলছে জোরে সোরে। নতুন বাজেটের আদ্যোপান্ত জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। আমি তারেক রহমান ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর নতুন বাজেট প্রণয়নে 3 মাস সময় পেল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর আগে থেকেই অর্থনীতিতে বিশাল সব সংকট, লক্ষ্যের ধারে কাছে নিয়ে রাজস্ব আদায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় আর বিদ্যুতে ভর্তুকি নিয়ে বড় মাথা ব্যথা, কমছে না নিত্যপণ্যের দাম। এ অবস্থায় নতুন বাজেট আকারে ছোট হবে নানা মহলে এমন আলোচনা ছিল, কিন্তু হচ্ছে তার উল্টো। আগের চেয়ে 14% বাড়িয়ে সংসদে 9 লাখ কোটি টাকার বাজেট পেশ করতে পারে নতুন সরকার, যার 6.5 লাখ কোটি আদায় করতে হবে রাজস্ব বিভাগকে। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, 7 ভাগে নামিয়ে আনা হবে মূল্যস্ফীতি। অর্থের সংকট থাকলেও উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় 3 লাখ কোটি টাকা। বাজেটের 67 ভাগ ব্যয় হতে পারে পরিচালনায়। প্রথম কাজ হচ্ছে যে অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড়ানো এবং চাকাটা শুরু করা, একই সাথে যাতে দরিদ্র না বাড়ে সেই জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা করা। তারপরে হচ্ছে যে গতি বৃদ্ধি করা, অর্থাৎ হচ্ছে অর্থনীতিতে গতি বৃদ্ধি করা, ইকোনমিক অ্যাক্সিলারেশন। এবং আমরা দেখেছি যে অতীতে কি দেখেছি, প্রতিটি বিএনপি সরকারের সময় কিন্তু এটা কোনো অন্য সরকারের সময় হয়নি, যে 2% পয়েন্ট আকারে কিন্তু প্রবৃদ্ধি হয়েছে। সেই জন্যই আমরা বলছি যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি সম্ভব। নতুন রাজস্ব লক্ষ্যে প্রভাব ফেলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত। সেই ধারাবাহিকতায় শূন্যের কোঠায় নেমে আসবে কর অব্যাহতি আর প্রণোদনা। সারচার্জের বদলে আরোপ হতে পারে সম্পদ কর। রিটার্ন যাচাই করা হবে বাড়ির মালিকদের। ভ্যাটের আওতায় আসবে SME খাত। অনেক লেনদেনে বাধ্যতামূলক হবে ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার। ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড এবং ওয়ান ডিজিটাল আউটলেটের দিকে যাচ্ছে, এবং এইটার জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি। তারই অনুষঙ্গ হিসেবে অনেকগুলো পরিকল্পনা আমরা হাজির করব। একটা হচ্ছে যে বাংলাদেশের সব মানুষ যাতে তাদের ব্যাংকে হিসাব থাকে, তাহলে কিন্তু আর কোনো মতেই। তারপরে পরবর্তী ধাপ হচ্ছে কি, যে সবাই QR কোড দিয়ে লেনদেন করবে, তাহলে তো কর ফাঁকি দেওয়া, কর পরিহার করা, কর জালিয়াতি এবং ফন্দি ফিকির থাকবে না। নতুন বাজেটে গুরুত্ব পাবে নির্বাচনের প্রতিশ্রুতি। ইশতেহারে আর্থিক সামাজিক চুক্তির কথা বলেছিল বিএনপি। তার মানে জনগণ কর দেবে আর সরকার দেবে সেবা। সেই লক্ষ্যেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড কিংবা হেলথ কার্ড নিয়ে তোড়জোড় বেশি। এসব বাস্তবায়নে দরকার বাড়তি প্রায় 1 লাখ কোটি টাকা। তাহলে কিভাবে সামলাবে সরকার? সরকার যেভাবে ঋণ করবার উদ্যোগ নিচ্ছেন, তাতে করে বেসরকারি খাতের জন্য ব্যাংক ব্যবস্থায় পর্যাপ্ত ঋণ থাকার সুযোগ কম, এবং সেখানে একটা ক্রাউড আউট ইফেক্ট হবে। ইতিমধ্যেই সেটার একটা প্রেশার রয়েছে। সেই জায়গাতে করে বিদেশ থেকে বাড়তি ফান্ড ফ্লো যদি এই ব্যাংকিং ব্যবস্থায় বা পুঁজিবাজার কেন্দ্রিক যদি ব্যবস্থায় যদি যুক্ত না করা যায়, তাহলে নতুন করে বিনিয়োগ বৃদ্ধি বা কর্মসংস্থান সেই জায়গাটিও কিন্তু কষ্ট হবে। জাতীয় সংসদে নতুন বাজেট ঘোষণা হতে পারে আগামী 11ই জুন।
অর্থনীতির এত সংকটের মাঝেও বাজেট দিয়ে প্রথম বলেই ছক্কা হাঁকানোর সুযোগ নতুন সরকারের সামনে। হ্যাঁ, রাজনৈতিক দল হিসেবে নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ নিঃসন্দেহে থাকবে, কিন্তু সেজন্যই সবার আগে বাজেটের অগ্রাধিকার ঠিক করতে হবে। আর তা না হলেই বাংলাদেশ গতানুগতিক পথে হাঁটবে। অর্থাৎ বাজেটের আকার শুনতে অনেক ভালো লাগবে, কিন্তু বাস্তবায়নের হিসাবে গিয়ে গরমিল দেখতে হবে বাংলাদেশকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জে চীনের নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের 5 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 10। সকালে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে হওয়া ব্রিফিংয়ে গ্রেফতারের কথা জানান র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। বলেন, সন্ধ্যার দিকে 15-20 জনের ডাকাত দল ইয়াংজি জিয়াং প্রকল্পে প্রবেশ করে। গার্ডদের বেঁধে চীনের নাগরিক ওয়েন জিনহুয়াকে জিম্মি করে মালামাল লুট করতে থাকে। এক পর্যায়ে সে বাধা দিতে গেলে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। র্যাব আরও জানায়, রাজধানীর কদমতলী এলাকা থেকে 2টি আগ্নেয়াস্ত্র গুলিসহ 2 আসামিকে গ্রেফতার করেছে তারা। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ভুলে তাড়াহুড়ার সময় তাদের একটা ফোন রেখে যায়। এদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতে থাকি। শেষ পর্যন্ত আমরা 5 জনকে গ্রেপ্তার করি, 5 জন ডাকাতকে, এবং থানা পুলিশ 1 জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন দলে ভাগ হয়। একটা দল মেইন গেটের বাইরে থাকে, আর একটা দল থাকে আপনার মেইন গেটের ভিতরে, যারা এই গার্ডদের নিয়ন্ত্রণ করছিল। আর একটা দল গ্রাউন্ড ফ্লোরে যে চাইনিজ নাগরিক ছিল তাকে জিম্মি করে রাখে। দীর্ঘ 34 বছর পর আজ মুখোমুখি বসতে পারেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। ট্রুথ সোশ্যালের এক পোস্টে এটি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে আলোচনা হয় ইসরায়েল ও লেবানন প্রতিনিধিদের। সিদ্ধান্ত হয় শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সরাসরি আলোচনার। ঐতিহাসিক এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের একটি ইতিবাচক পদক্ষেপ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইসরায়েল ও লেবানন দুপক্ষই জানিয়েছে, বৃহস্পতিবারের আলোচনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সম্ভাব্য বৈঠকের দিন তারিখও ঠিক হয়নি। که نباید بجنگیم برای اینکه مملکتمون باید درست بشه، اما ما به دنبال ناآرامی هستیم. ইরানের সাথে সমঝোতা ছাড়া হিজবুল্লাহকে দমন সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। তাই লেবানন ইসরায়েল বৈঠকের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বিশেষ করে হিজবুল্লাহকে বাদ দিয়ে এই আলোচনাকে অর্থহীন মনে করছে অনেকেই। লেবানিজ সরকারকে ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীটিকে দমন তেল আবিবের অসম্ভব আকাঙ্ক্ষা, এমন কথাও বলছেন কেউ কেউ। দীর্ঘ প্রায় 44 বছর ধরে চলমান বিরামহীন লড়াই। ইসরায়েলের আগ্রাসন কখনোই দুর্বল করতে পারেনি রণকৌশলে তুখর লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের। 1982 সালে লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে তৈরি হয় শিয়া মুসলিমদের একটি সশস্ত্র প্রতিরোধ বাহিনী। গঠিত হয় হিজবুল্লাহ। পরবর্তী বছরগুলোয় একাধিকবার সংঘাতে লিপ্ত হয় দুপক্ষ। 2006 সালে লেবাননে হিজবুল্লাহ বিরোধী বড় ধরনের অভিযান শুরু করেছিল আইডিএফ। 33 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর শোচনীয়ভাবে ব্যর্থ হয় ইসরায়েলের হিজবুল্লাহ নির্মূলের মিশন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এবার হিজবুল্লাহকে দমনের নতুন কৌশল খাটাতে চাইছে ইসরায়েল। লেবানন সরকারের সাথে সমঝোতার মাধ্যমে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে চায় তেল আবিব। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি সপ্তাহে ওয়াশিংটনে বৈঠক হয় 2 দেশের প্রতিনিধিদের, কিন্তু সেখানে ছিল না প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এখনও চলমান কূটনৈতিক যোগাযোগ। দীর্ঘদিন পর 2 দেশের উচ্চ পর্যায়ের আলোচনা হলেও এর সাফল্য নিয়ে তৈরি হয়েছে সংশয়। বোঝাই যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের তীব্র চাপে এই আলোচনায় বসতে রাজি হয়েছে, কারণ ইরানের সাথে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। শান্তি আলোচনায় তেল আবিব ও বৈরুতের প্রতিনিধিরা থাকলেও অনুপস্থিত হিজবুল্লাহ, যা আলোচনা সফল হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। বিশ্লেষকদের দাবি, লেবানিজ সরকারের সাথে সমঝোতা হলেও তাতে বিশেষ সুবিধা পাবে না ইসরায়েল, কারণ গোষ্ঠীটির সাথে রয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী আঞ্চলিক শক্তি ইরান। তাই ইরানের সাথে সমঝোতা না হলে হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের ক্ষমতা নেই লেবানন সরকারের। এই তথ্য স্পষ্ট তেল আবিবের কাছে। এক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় তাদের শক্তিশালী পৃষ্ঠপোষক ইরানও। আলোচনায় খুব একটা ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা নেই। এদিকে চলমান আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে হামলার পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা হামলা চালিয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বিশ্বকাপের উন্মাদনা শুরুর আগেই বড় ধাক্কা খেলেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল। গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে চুক্তিবদ্ধ থেকেও মাঠে না নামায় মেসির বিরুদ্ধে প্রতারণা মামলা করেছে ফ্লোরিডা ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ভিআইডি। চুক্তি অনুযায়ী অন্তত 30 মিনিট খেলার কথা থাকলেও সেদিন পুরো ম্যাচ গ্যালারিতে বসেই কাটিয়েছিলেন LM10। অথচ এর ঠিক পরের দিনে ইন্টার মিয়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন তিনি, যা প্রমাণ করে মেসি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট ছিলেন। আয়োজকদের দাবি মেসির অনুপস্থিতিতে ভেন্যু পরিবর্তন ও টিকেটের চাহিদা কমে যাওয়ায় তাদের লোকসান হয়েছে প্রায় $1 মিলিয়ন। মাঠের বাইরে আইনি লড়াই চললেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির গোল বন্যা অবশ্য অব্যাহত। 96 ম্যাচে 83 গোল করে দলকে জিতিয়েছেন একের পর এক শিরোপা। এখন দেখার বিষয় আদালতের এই জল কত দূর গড়ায়। এ ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মাসুম রাব্বি। দেখার আমন্ত্রণ রইল।